সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে আছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন জনাব NM শাহজালাল স্যার এবং জনাব খন্দকার আবু সাঈদ স্যার, এবং অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিক সহযোগিতা করছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হই। প্রথমেই আমার সামনে আছেন খন্দকার আবু সাঈদ স্যার। স্যারের মুখ থেকেই স্যারের সংক্ষিপ্ত পরিচয়টা নিয়ে নিই। আমি খন্দকার আবু সাঈদ, প্রাক্তন শিক্ষক, ঝিনাইদহ নিউ একাডেমি, এবং বর্তমানে আমি টিআইবির অধীন সোনাগ ঝিনাইদহের সদস্য। ধন্যবাদ। এরপরে আমরা যাব জনাব NM শাহজালাল স্যারের কাছে। তার কাছ থেকেই শুনবো তার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আমি NM শাহজালাল, প্রাক্তন উপাধ্যক্ষ, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ। বর্তমানে টিআইবি সহ অনেক সংগঠনের সঙ্গে আমি কর্মরত আছি। ধন্যবাদ স্যারকে। আর অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি আরেফিন অনু, আর আপনারা শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM। তো প্রথমেই স্যারদের কাছে জানতে চাইব যে দুর্নীতি কে কিভাবে দেখছেন। সাঈদ স্যার। দুর্নীতি আসলে এ তো বহু ব্যাখ্যার বিষয়, কিন্তু সংক্ষেপে এক কথাই বলা যায়, যা নীতি বিবর্জিত, যা সু নয়, যা কু অর্থাৎ খারাপ নিয়ে আসে, অশুভ নিয়ে আসে এবং জোর করে প্রভাব বিস্তার করে নিজের মতকে অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এইভাবে অপরের অধিকার খর্ব করা, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হতে পারে। সুতরাং এক কথায় একে বলা যেতে পারে আনডু পাওয়ার এক্সারসাইজ, ওভার এক্সারসাইজ করা। স্যারের কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে হলেও মূল্যবান কথাটি শুনলাম। এবার আমরা যাব শাহজালাল স্যারের কাছে। স্যার কিভাবে দেখছেন দুর্নীতিকে? খন্দকার আবু সাঈদ সাহেব যা বলেছেন সেগুলো ঠিকই আছে। দুর্নীতি আমরা সাধারণভাবে মনে করি ঘুষ দেওয়া নেওয়া। শুধু ঘুষ দেওয়া বা নেওয়াই দুর্নীতি নয়। আমরা যদি অন্যভাবে বলি, তাহলে মানুষ যখন স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটিয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে অন্যায়ভাবে নীতিকে লঙ্ঘন করে কোনো কাজ করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে, তাকে আমরা দুর্নীতি বলতে পারি। এবং এখানে ক্ষমতার একটা বিষয় রয়েছে। ক্ষমতার সাথে দুর্নীতির ওতপ্রোত সম্পৃক্ততা রয়েছে। এই ক্ষমতা রাজনৈতিক হতে পারে, এই ক্ষমতা হতে পারে প্রশাসনিক, অর্থনৈতিক ক্ষমতা হতে পারে, এমনকি সামাজিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেও দুর্নীতি ঘটতে পারে। আর দুর্নীতি ওইখানে শেষ না। দুর্নীতি ফলে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হই। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়। দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। এবং দুর্নীতির ফলে শিশু, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কাজে দুর্নীতি, কাজে দুর্নীতি কোনো অবস্থায় আমাদের কাম্য নয়। এবং দুর্নীতির ফলে আমাদের কোনো, বাংলাদেশের যদি প্রেক্ষিতে আমরা বলি, দুর্নীতি বাংলাদেশ অন্যতম জাতীয় সমস্যা। তবে দুর্নীতি কোনো নতুন সমস্যা নয়। আর এই সমস্যা শুধু বাংলাদেশের একছত্রও নয়, পৃথিবীর সব দেশের দুর্নীতি ছিল এবং এখন আছে। যদিও দুর্নীতি একটি বিশ্বজনীন সমস্যা, তবে বাংলাদেশের দুর্নীতি চিত্রটি ভিন্ন। কারণ আমরা দেখি যে দুর্নীতি এখন বাংলাদেশ সর্বস্তরে ছেয়ে গেছে এবং সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। প্রশাসন, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, বেসরকারি সংস্থা, সব ক্ষেত্রেই দুর্নীতি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। দেশের এমন কোনো জায়গা নেই যা দুর্নীতি থেকে মুক্ত। দুর্নীতির কারণে বাংলাদেশে সর্বপ্রকার অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক বিকাশ
ও স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম অন্তরায়। স্যারের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম দুর্নীতিটা আসলে কি। এই যে দুর্নীতি, এটা বাংলাদেশে একটা ভয়াবহ রূপ ধারণ করছে দিন দিন। তো এর থেকে মানে আমরা কিভাবে, কোন সেক্টর ওয়াইজ, যে কোন কোন খাতে মূলত এই দুর্নীতিগুলো হচ্ছে, এই বিষয়ে সাইদ স্যার আপনার কি মতামত, যে কোন কোন খাতে বেশি মারাত্মক রূপ ধারণ করছে? সদ্য জালাল স্যার যা বলে গেলেন তারই সম্পূর্ণ সমর্থন করে বলছি। উনি একটা কথা বলেন, সর্বগ্রাসী। জি জি। দুর্নীতি এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্তর নেই যেখানে আমাদের সমাজে দুর্নীতি নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তার বিরূপ প্রতিক্রিয়া আমরা মর্মে মর্মে ভোগ করছি, যার ফলে আমার দেশের স্বাধীনতার পর উন্নয়ন যে হয় না তা নয়। আমরা অনেক ক্ষেত্রেই আমরা প্রবৃদ্ধি, আমাদের যে জাতীয় প্রবৃদ্ধি তা উল্লেখযোগ্য, পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও ভালো অবস্থায়। কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না যে দুর্নীতি আমাদের কুরে কুরে খাচ্ছে। দুর্নীতি হচ্ছে, স্যার বলে গেলেন অন্যতম, আমি বলি প্রধানতম অন্তরায়। আমাদের উন্নয়নের সব কিছুর মূলে সবচেয়ে বড় বাধা এই হচ্ছে দুর্নীতি। দুর্নীতির জন্যে আমরা অনেক উন্নয়ন করতে পারলেও সার্বিকভাবে আমাদের স্বাধীনতার যে মূল চেতনা ছিল, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, সেটা আমরা পৌঁছাতে এখনও পারিনি। তাই এই সর্বগ্রাসী দুর্নীতি আমাদের অক্টোপাসে জড়িয়ে ধরছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে সকলকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে সমন্বিতভাবে, সমবেতভাবে, শুভ দৃষ্টি নিয়ে, শুভ চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে আমরা এর থেকে উত্তরণ করতে পারবো আশা করি। হ্যাঁ, এ সম্পর্কেই আরেকটু ডিটেলস জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তবে আমরা জানি ক্ষমতাবান সব মানুষই দুর্নীতিবাজ কিন্তু নয়, এ কথাটি বলা যাবে না। অন্যদিকে যারা ক্ষমতার বাইরে, অর্থাৎ সাধারণ জনগণ, প্রায় 90%, 95% মানুষ, বিশেষ করে নারী, শিশু, তৃণমূল পর্যায়ের মানুষ, সংখ্যালঘু জনগোষ্ঠী অর্থাৎ সুবিধা বঞ্চিতরাই দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা হয়। দরিদ্রতম জনগোষ্ঠী শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায় বিচারের মতো মৌলিক অধিকারের বিষয়গুলো থেকেও বঞ্চিত হচ্ছে। এর ফলে আমরা জানি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য, যা 2015 সালে আমাদের শেষ হবে, সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতেও যথেষ্ট কষ্ট হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের দুর্নীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আমরা জানি 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতির শীর্ষে অর্থাৎ চ্যাম্পিয়ন ছিল। যদিও এখন আস্তে আস্তে আমরা একটু অগ্রসর হয়েছি ভারত দিকে, তবুও এখন আমরা 2006 সালে তৃতীয়, 2007 সালে পঞ্চম স্থানে গেছি, বা এখন আমরা সপ্তম, অষ্টম বা তার উপরে গেছি। কিন্তু তার ফলে এই নয় যে দুর্নীতির আমাদের অবস্থানটার একটু পরিবর্তন ঘটেছে, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি। অবস্থার পরিবর্তন কি তালিকাটাই, এই দুর্নীতির তালিকায় বাংলাদেশের থেকেও দুর্নীতিগ্রস্ত কিছু দেশ আরও বেশি দুর্নীতিবাজ হওয়ায় আমাদের অবস্থানটার পরিবর্তন ঘটেছে তালিকায়, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি, বরং অবস্থা আরও খারাপ হয়েছে। আমরা জানি, আমরা একটা রিপোর্ট, টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টের কথা বলতে পারি যে দুর্নীতির কারণে বাংলাদেশে এক বছরে আর্থিক ক্ষতির পরিমাণ হলো 6,796 কোটি টাকা। এই টাকা দিয়ে হতে পারত প্রায় 8,000 হাসপাতাল, অথবা হতে পারত প্রায় 12,000 প্রাথমিক বিদ্যালয়। আমরা আরও জানি, আমাদের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত 2003 সালে এক গবেষণায় বলেছেন, যেটা বিবিসি থেকে প্রচার করা হয়েছিল। তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ থেকে প্রতি বছর 60,000 কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়ে থাকে। এটা বিবিসির রিপোর্ট।
26/9/2003। তো এই যে এদেশে সাধারণ জনগণ সুশাসন চায়, সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ রাখা। আমরা সেটা পারছি না, অনেক চেষ্টা করব, যদিও আমাদের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, তারপর কিন্তু দুর্নীতি কিন্তু কমে যাচ্ছে না। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিক সহযোগিতা করছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। সাইদ স্যারের কাছে জানতে চাইব যে আমাদের এই দুর্নীতি, এর থেকে উত্তরণের উপায়গুলো কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ স্যার। একটা কথা বলেছেন, অত্যন্ত জরুরি কথা, একটা ডাটা তুলে ধরেছেন। আমরা প্রথম দিকে আমাদের দেশ ছিল দুর্নীতিতে শীর্ষ, কয়েকবার একটু উন্নতি হয়েছে, আশাপ্রদ, আশামানযোগ। সেটা হচ্ছে 2013-তে বাংলাদেশের অবস্থান 15তম। কিন্তু একটা কথা স্যার যেটা বলছেন সেটা বোধহয় সর্বজনবিদিত এবং সবাইকে শিক্ষিত করতে, স্বীকার করতেই এবং অনস্বীকার্য। সেটা হচ্ছে আমাদের স্থান হয়তো ঊর্ধ্বে গেছে, আমরা শীর্ষে অবস্থান করছিলাম, এখনও নিচের দিক থেকে আমরা 15তমায় পৌঁছেছি, কিন্তু কোয়ালিটির উন্নতি হয় না। কারণ ঘুষ বা অন্যায়, অন্যান্য যাই হোক, এটা পরিমাণে কিন্তু কমে না, বরং বেড়েই চলছে। তো এর থেকে উত্তরণের উপায় আমি আগেই বললাম, সার্বিকভাবে সমন্বিত প্রচেষ্টার দ্বারাই চলতে হবে, রাষ্ট্রীয় এবং জনগণের দ্বারা, এবং প্রত্যেকটি শ্রেণীর নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে, বলতে হবে দুর্নীতিকে না, দুর্নীতিকে প্রতিরোধ করব। যদিও দুর্নীতিকে সম্পূর্ণ নির্মূল করা যাবে না, কিন্তু সহনীয় পর্যায়ে অবশ্যই আনা যাবে। সেই সহনীয় পর্যায়ে আনতে গেলেই সমস্যারে আমাকে বলতে হবে দুর্নীতিকে না, অর্থাৎ দুর্নীতি করব না, করতে দেব না। তাহলে আমরা এর থেকে মুক্তি পাব এবং অনেকটা উত্তরণ করতে পারবো। এত বড় বড় দুর্নীতি হওয়ার কারণে দিন দিন অনেক ছোট ছোট দুর্নীতিগুলো কিন্তু মানে সহনশীল হয়ে যাচ্ছে স্যার। মনে হচ্ছে যে এইগুলো বোধহয় কিছু না, এটাই বোধহয় ঠিক। খুব ছোট ছোট জিনিস, সেগুলো কিন্তু অনেক দুর্নীতির ভিতরেই পড়ে। তো এই কারণেই আমাদের একদম সর্বস্তর থেকে, একদম গ্রাসরুট লেভেল থেকেই বোধহয় আমাদের এটা উচিত, এবং এমন করা উচিত যে আজকে আমি এই কাজটা করলাম, এটা আমি কালকে করব না, বা 2টা করব না, 3টা করব না, এমনও যদি প্রত্যেকে এই ধারণাটা নেয় তাইলে বোধহয় ব্যক্তি থেকে একদম প্রতিষ্ঠান পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব। অনু, তুমি ঠিকই বলেছ, কথাটা অত্যন্ত সুন্দর তোমার কথা। আর খন্দকার আবু সাইদ স্যার যে কথাগুলো বললেন সেগুলো খুব প্রণিধানযোগ্য। আমি আরেকটু বলতে চাই, কারণ দুর্নীতি আমাদের সবারই শত্রু, আমরা সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার। এই দুর্নীতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, করছি, কাজেই কিছু কিছু বিষয় বোধহয় একটু বিশদভাবে বলা দরকার। দুর্নীতি প্রতিরোধে বা দমনীয় বা হ্রাসকরণে আমরা প্রথমে বলতে পারি, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের ইচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পৃথিবীর কোনো দেশেই দুর্নীতি হ্রাস করা বা দূর করা বা দমন করা সম্ভব হয়নি। কাজেই রাজনৈতিক সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যদি আমরা আসি, সেখানে আমরা আমাদের যে জনপ্রশাসন যেটা আছে, তারা কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে। এবং জনপ্রশাসন তথা সরকারি কর্মকর্তারা পৃথিবীর যেসব দেশে সাফল্যের সাথে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে, সেসব দেশে স্বচ্ছ, নিরপেক্ষ, যোগ্যতা সম্পন্ন প্রশাসনকে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। কাজে আমরা চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সৎ মানুষের জনপ্রশাসনে কাজ করা, তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে। 3 নম্বর আমি বলতে পারি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, জাতীয় সংসদ, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সবগুলোই সংস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, এই যে ইত্যাদি রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা
এবং সক্রিয়তার সাথে যথাযথ দায়িত্ব পালন করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করেছি, কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কাজে এগুলো করতে হবে। আমরা 4 নম্বরে বলতে পারি, যদি শক্তিশালী গণতন্ত্র থাকে, শক্তিশালী গণতন্ত্র কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। যেসব দেশের শক্তিশালী গণতন্ত্র আছে, আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যেমন আমরা যদি বলি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, এসব দেশে কিন্তু দুর্নীতি কম, কারণ সেখানে গণতন্ত্র শক্তিশালী, গণতন্ত্র তারা সুসংহত করতে পেরেছে। 5 নম্বরে আমরা বলতে পারি তথ্য অধিকার আইন, যেটা আমাদের দেশে 2009 সালের 5 এপ্রিল এটা চালু হয়েছে, মানে এটা পাস করা হয়েছে সংসদে। সঠিকভাবে যদি এই তথ্য অধিকার আইনটা সঠিকভাবে কার্যকর করা হয়, তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এবং আমরা দেখেছি ভারতে কিন্তু এই কাজটা বেশ ভালো হয়েছে। এর 4 নম্বর গেল, 5 নম্বর গেল। 6 নম্বর যদি আমি বলি, শক্তিশালী পর্যবেক্ষণ সংস্থা গঠন, যেমন ন্যায়পাল, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই সংস্থাগুলোর মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তাহলেও কিন্তু দুর্নীতি যথেষ্টভাবে কমে যাবে। আর দু একটা কথা বলা যায়, সেখানে হচ্ছে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশের গণমাধ্যম। এজন্য গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ অব্যাহত রাখতে হবে। তাদের জন্য আমরা বাধাগ্রস্ত না করি। খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া যারা কাজ করেন, তাদের কিন্তু তাদের কাজটা সঠিকভাবে করতে দিতে হবে, বাধা দিয়ে চল হবে না। আচ্ছা, আমরা তারপরে বলতে পারি তরুণ সমাজকে দুর্নীতি আন্দোলনের সাথে সম্পৃক্ত করা। বিভিন্ন সংগঠন যারা আছে, টিআইবি সহ আর সংগঠন আছে, তারা কিন্তু দুর্নীতির জন্যে তরুণ সমাজকে সংগঠিত করে তাদের সঙ্গে কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ করে এবং তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমরা কি করব, সামাজিক আন্দোলন সর্বস্তরের মানুষ নিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা দুর্নীতির অনেকটা হ্রাস করতে পারবো, বা জবাবদিহিমূলক দেশের শাসন প্রশাসন আমরা গড়ে তুলতে পারবো। সাইদ স্যারের কাছে প্রশ্ন, আসলে আমরা দেখতে পাচ্ছি তাহলে ক্ষমতার উচ্চাভিলাষী আকাঙ্ক্ষাটাই মূলত দুর্নীতির পেছনে কাজ করছে। এর মাধ্যমে তো সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং এর শিকার হচ্ছে বোধহয় অপেক্ষাকৃত গরিব বা দুর্বল শ্রেণীর মানুষরাই। তো এই শ্রেণীর মানুষরা তাদের অবস্থান থেকে কি আসলে প্রতিরোধ করতে পারবে? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স একটা কথা আছে, নো নেশন ক্যান প্রসপার উইদাউট দি হেল্প অফ দি স্টেট, আই মিন দি গভর্নমেন্ট। স্যার যেটা বলে গেলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোই দুর্নীতি কম। তার কারণ কি? গণসচেতনতা সেখানে প্রবল, এবং গণসচেতনতা প্রবল হতে গেলেই গণতন্ত্রের প্রয়োজন। গণতন্ত্রের পক্ষে 16টা পয়েন্ট আছে, আর বিপক্ষে আছে 17টা। তবু সারা পৃথিবীর মানুষ গণতন্ত্র চায়। ইদানিং সমাজতান্ত্রিক দেশগুলোতেও গণতান্ত্রিক করানোর টেন্ডেন্সি দেখা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এক কথায় আসছে কি, জনগণের মঙ্গলের জন্যে, জনগণের দ্বারা এবং জনগণের সরকার, তবেই তো গণতন্ত্র। আর তা যদি না হয়, গণতন্ত্র গভর্নমেন্ট বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল না হয়ে বাই দি পিপল হলো, অফ দি পিপল হলো, কিন্তু নট ফর দি পিপল বাট ফর সাম প্রিভিলেজ সেকশন, তাহলে তো দুর্নীতি অবশ্যই আসবে। এবং সেইটাই দুর্নীতির প্রথম এবং প্রধানতম উৎস বলে আমি মনে করি। সুতরাং জনগণ যদি সম্পৃক্ত হতে না পারে, তাহলে দুর্নীতি অন্তরায় হয়েই থাকবে, তা তাড়ানো যাবে না। অতএব দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে সর্বস্তরে। আমাদেরকে সচেতন হতে হবে, যারা আমরা তথ্য চাই বা পাওয়ার জন্যে আমরা সেই আইনটা চাচ্ছি, তাদেরও সচেতন হতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে। এর ফলেই কিন্তু, এবং সমবেত প্রচেষ্টায় সর্বপর্যায়ের মানুষ, সর্বস্তরের মানুষ যদি এটা যদি সঠিকভাবে দুর্নীতি প্রতিরোধে যদি সোচ্চার হয়,
এবং তথ্য অধিকার আইন যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা করব যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ, কারণ তার আগেও অনেক উপরে পৌঁছে যাবে। এবং সেটা আর লক্ষণ আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সর্বপর্যায়ে। আমাদের যুব সম্প্রদায় বর্তমান সময়ে একটা কথা বলেই নয়, বর্তমানে আমরা কিন্তু খুব ভাগ্যবান, কারণ আমাদের যুব সমাজের সংখ্যা 35 ভাগের উপর চলে গেছে। আগামী 10 বছরে এটা 45-50 ভাগে চলে যাবে। যে দেশের যুবক সমাজ, তরুণ সমাজ সংখ্যা বেশি, সেখানে কাজের মানুষ অনেক বেড়ে যায়, যেটা আমাদের আশেপাশের দেশ জাপান, ভারত, পাকিস্তানে কিন্তু এই সম্ভাবনাটা নেই। কাজে আমরা যদি এদেরকে সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের সন্তান হলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদকে আমরা যদি কাজে লাগাতে পারি, প্রশিক্ষিত করতে পারি বিভিন্ন সেক্টরে, তাহলে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে অবশ্যই চলে যাব। তো রেডিও ঝিনুক যে কাজটি করছে, সেই কাজটা করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধরনের বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, গবেষণা হওয়া উচিত, যা আমরা মনে করি রেডিওর পক্ষে এটা করা সহজ, এবং মানুষের কাছে এই বার্তাগুলো সহজে পৌঁছে দেওয়ার একটা সুন্দর মাধ্যম হলো রেডিও। কাজে রেডিও ঝিনুককে এই ধরনের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাকে টাকা দিয়ে কিছু বলার জন্যেও, আহ্বান করে কিছু বলার জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলে শেষ করবো, এই ডিজিটাল বাংলাদেশ কিন্তু স্বাধীনতার এই 42 বছর অতিক্রম করছে। সবচেয়ে বেশি আমাদের যেটা অর্জন, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এবং সেদিন দেখলাম তথ্য ভাণ্ডার, পৃথিবীতে সবচেয়ে বেশি তথ্য ভাণ্ডার বাংলাদেশ, এবং সেখানে যুবকরা সম্পৃক্ত আছে, সংশ্লিষ্ট আছে, তারা কাজ করছে, এবং 10ম একটি দেশেতে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ। এই কি বলে সাইডের যে অর্জন, তাতে কয়েকটা বিষয় শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের উপরে আমরা বাংলাদেশ। সুতরাং সম্ভাবনার দেশ বাংলাদেশ, একে আমাদের আগে নিয়ে যেতে হবে, তথ্য ভাণ্ডারকে কাজে লাগাতে হবে। আসুন সকলে আমরা কাজ করি। ধন্যবাদ সাইদ স্যার এবং শাহজালাল স্যারকে। আমরা আসলেই বাংলাদেশ খুব অপার সম্ভাবনার দেশ, এবং স্যারদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। তো আমরা ছিলাম দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটি নিয়ে, এবং এই অনুষ্ঠানটি জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সার্বিক সহযোগিতা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। তো শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ স্যারদের কাছ থেকে দুর্নীতি বিষয়ক এই কথাগুলো, অনেক মূল্যবান কথাগুলো শুনতে পারলাম এবং আপনাদেরকে জানাতে পারলাম। তো আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দুর্নীতি করবেন না এবং অন্যকে করতে দেবেন না, আমরা এই আশাটুকু আপনাদের কাছে রেখে যাচ্ছি।